সুপ্রভাত সকলকে। আজ আমার আলোচনার বিষয় হলো বিদ্যালয় এবং শিক্ষার সঙ্গে সম্পর্ক এবং মানব সমাজে শিক্ষার বিভিন্ন প্রক্রিয়াসমূহের ব্যাখ্যা। আমার এই আলোচনার উদ্দেশ্যগুলি হলো বিদ্যালয় এবং শিক্ষা সম্পর্কে বুঝতে পারা, মানব সমাজের বিভিন্ন ধরনের শিক্ষা প্রক্রিয়া বর্তমান আবিষ্কার ও ব্যাখ্যা সম্পর্কে বুঝতে পারা, বিভিন্ন ধরনের শিক্ষার প্রক্রিয়া বৈশিষ্ট্য ও প্রয়োজনীয়তা বুঝতে পারা। প্রথমত, বিদ্যালয়ের শিক্ষার সঙ্গে সম্পর্ক। বিদ্যালয় শিক্ষার প্রধান তিনটি উপাদান হলো শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যক্রম। এই তিনটি প্রক্রিয়ার সম্পর্কে আবদ্ধ। এই ক্রিয়া প্রতিক্রিয়ার জন্য মাধ্যমের প্রয়োজন, সেই মাধ্যমের কাজটি করে বিদ্যালয়। মানব সমাজে শিক্ষার বিভিন্ন প্রক্রিয়াসমূহ। প্রথমত অনিয়ন্ত্রিত শিক্ষা, দ্বিতীয় প্রথা বহির্ভূত শিক্ষা এবং তৃতীয় হলো নিয়ন্ত্রিত শিক্ষা। প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো নিয়ন্ত্রিত শিক্ষা। তো প্রথম জেনে নেব নিয়ন্ত্রিত শিক্ষা কাকে বলে। সমাজ দ্বারা নির্ধারিত সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে সচেতনভাবে এবং উদ্দেশ্যপূর্ণভাবে নির্দিষ্ট পাঠ্যক্রম অনুসারে শিক্ষার্থীদের যে বিশেষ শিক্ষাদান করা হয় তা হলো প্রথাবদ্ধ বা বিধিবদ্ধ বা নিয়ন্ত্রিত শিক্ষা। এই শিক্ষার কতগুলি বৈশিষ্ট্য আছে। প্রথমত হলো নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী পরিকল্পিত। নিয়ন্ত্রিত শিক্ষা পরিকল্পিত হয় নির্দিষ্ট লক্ষ্যের ভিত্তিতে। দর্শন, মনোবিদ্যা, সামাজিক প্রত্যাশা প্রভৃতিকে ভিত্তি করে এক্ষেত্রে শিক্ষার লক্ষ্য স্থির করা হয়ে থাকে। দ্বিতীয়ত, নির্দিষ্ট সূচি দ্বারা সীমাবদ্ধ। নিয়ন্ত্রিত শিক্ষার একটি নির্দিষ্ট সূচি থাকে। তৃতীয় হলো নির্দিষ্ট পাঠ্যক্রম। নিয়ন্ত্রিত শিক্ষার ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট ও সুপরিকল্পিত পাঠ্যক্রম থাকে। এরপর আসলো যোগ্য শিক্ষক দ্বারা উপস্থাপন। নিয়ন্ত্রিত শিক্ষার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই শিক্ষা যোগ্য এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের দ্বারা পরিচালিত হয়। এরপর আসে কঠোর শৃঙ্খলা। নিয়ন্ত্রিত শিক্ষার কঠোর শৃঙ্খলা দেখা যায়। শিক্ষার্থী এবং শিক্ষক উভয়কে এই শৃঙ্খলা মেনে চলতে হয়। এরপর আসে নির্দিষ্ট বয়সের শিক্ষার্থী। নিয়ন্ত্রিত শিক্ষায় শিক্ষার্থীদের বয়স আগে থেকেই নির্দিষ্ট করা থাকে। উদাহরণস্বরূপ বলা যায় শিক্ষার্থীদের 3 বছর বয়সে প্রাক প্রাথমিক বিদ্যালয় এবং 6 বছর বয়সে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করা হয়। এরপর আসে নির্দিষ্ট স্থান। নিয়ন্ত্রিত শিক্ষায় শিক্ষক শিক্ষার্থী উভয়ই একটি নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকেন। এরপর আসে শিক্ষক শিক্ষার্থীর প্রত্যক্ষ সম্পর্ক ও নিয়মিত পরীক্ষা। এরপর আমরা আলোচনা করব নিয়ন্ত্রিত শিক্ষা বিদ্যালয়ের দায়িত্ব। শিক্ষার্থী কেন্দ্রিক দায়িত্ব। এর মধ্যে প্রথমে রয়েছে বৌদ্ধিক বিকাশ। এক্ষেত্রে বিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ কাজ ও দায়িত্ব হলো শিক্ষার্থীর বৌদ্ধিক বিকাশে সাহায্য করা। বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে নানা ধরনের নিত্য নতুন আবিষ্কারের ফলে জ্ঞানের জগতে অভাবনীয় উন্নতি ঘটেছে। শিক্ষার্থী সবসময় তার পরিবার থেকে এই সব বিষয়ে জ্ঞান অভিজ্ঞতা লাভ করতে পারে না। এই দায়িত্ব পালন করতে এগিয়ে আসে বিদ্যালয়। এরপর আসি ব্যক্তিসত্তার বিকাশ। মানব শিশু যেভাবে সম্ভাবনার দিকে নিয়ে পৃথিবীতে আসে সেই সব সম্ভাবনা বিকাশের মধ্য দিয়ে শিশুর ব্যক্তিত্ব বিকাশের সাহায্য করা বিদ্যালয়ের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। প্রকৃতপক্ষে বিদ্যালয় পরিবার থেকে ভিন্ন ভিন্ন চাহিদা, সামর্থ্য, রুচি ও আগ্রহ নিয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসে। বিদ্যালয়ের পরিবেশ শিক্ষার্থীর বিভিন্ন চাহিদার পরিতৃপ্তি ঘটিয়ে শারীরিক, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক ও নৈতিক বিকাশে সহায়তা করে। এরপর আসে বৃত্তিমূলক নির্দেশনা দান। বিদ্যালয়ের একটি প্রধান কাজ হলো শিক্ষার্থীকে বৃত্তিমূলক নির্দেশনা দান করা।
শিক্ষার্থীকে বৃত্তির জগতের সঙ্গে পরিচয় করা, বৃত্তি নির্বাচনে সাহায্য করা এবং প্রবণতা ও আগ্রহ অনুযায়ী বৃত্তি পরিকল্পনা করা বিদ্যালয়ের বিশেষ দায়িত্ব। এরপর আসে শিক্ষামূলক নির্দেশনা। শিক্ষামূলক নির্দেশনা দান হলো বিদ্যালয়ের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। শিক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য শিক্ষার্থীকে জানানো, তার মেধা, আগ্রহ ও প্রবণতার ভিত্তিতে শিক্ষা পরিকল্পনা করা। সর্বশেষে আছে মূল্যায়ন। বিদ্যালয়ের আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো শিক্ষার্থীর সামগ্রিক মূল্যায়ন করা। শিক্ষার্থী পড়াশোনার ক্ষেত্রে কতখানি অগ্রসর হয়েছে এবং পাশাপাশি তার চারিত্রিক গুণাবলী ও নৈতিক মূল্যবোধ কতখানি উন্নত হয়েছে তার মূল্যায়ন করাও বিদ্যালয়ের কাজ। এরপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো নিয়ন্ত্রিত শিক্ষা। নিয়ন্ত্রিত শিক্ষা বলতে বোঝায় বিদ্যালয় নিয়ন্ত্রিত পরিবেশের বাইরে কোনো রীতিনীতি বা অনুষ্ঠান ছাড়াই যে শিক্ষা লাভ করে তাকে নিয়ন্ত্রিত শিক্ষা বলা হয়। এই শিক্ষা বিভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে পরিচালিত হয়। যেমন প্রথম মাধ্যম হলো পরিবার। পরিবারের কার্যাবলীর মধ্যে পড়ে দৈহিক নিরাপত্তা দান, জৈবিক চাহিদার বিকাশ, সামাজিকীকরণের সহায়তা, উৎপাদনশীল কার্যের সহায়তা, সম্পত্তি রক্ষণাবেক্ষণ, বন্টন ও অন্তরঙ্গতা বজায় রাখা। এরপর আসি সংবাদপত্রের মাধ্যমে সংবাদপত্র অনিয়ন্ত্রিত শিক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এরপর আসি বেতার, দূরদর্শন এবং চলচ্চিত্রের মতো বিভিন্ন মাধ্যমগুলি অনিয়ন্ত্রিত শিক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এরপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বিদ্যালয়ের সমাজকেন্দ্রিক দায়িত্ব। বিদ্যালয়ের সমাজকেন্দ্রিক দায়িত্বের মধ্যে প্রথমে রয়েছে সামাজিকীকরণ। যেমন সমাজে বসবাসকারী মানুষের সমাজের রীতিনীতি ও নিয়মকানুন মেনে চলতে হয়। বিদ্যালয় শিক্ষার্থীকে ওইসব সামাজিক রীতিনীতি, আচার-আচরণ, বিভিন্ন ধরনের প্রচলিত প্রথা ও মূল্যবোধ সম্পর্কে অবহিত করে। দ্বিতীয় আছে ঐতিহ্যের সংরক্ষণ। শিক্ষার সাহায্যে পূর্বার্জিত ঐতিহ্যকে আমরা সংরক্ষণ করি। পাঠ্যক্রম, পাঠ্যসূচি ও নির্দিষ্ট আচার-আচরণের মধ্য দিয়ে প্রত্যক্ষ পরোক্ষভাবে ঐতিহ্য রক্ষা করা যায়। সঞ্চালন উন্নয়ন। এর মধ্যে বলা যায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের সঞ্চালন ঐতিহ্যের উন্নয়ন ঘটায়। অতীতে মূল্যহীন সাংস্কৃতিক ঐতিহ্যকে বর্তমান সময় উপযোগী করে তোলে এবং তার উন্নয়নের প্রয়োজন। এই উন্নয়ন আমাদেরকে সভ্যতার দিকে এগিয়ে নিয়ে যায়। চতুর্থ নম্বরে আছে গণতান্ত্রিক বোধের বিকাশ। ভারত একটি গণতান্ত্রিক দেশ। বিভিন্ন গণতান্ত্রিক দেশের নাগরিকদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা এবং তাদের মধ্যে গণতান্ত্রিক মনোভাব গড়ে তোলা বিদ্যালয়ের অন্যতম সমাজকেন্দ্রিক দায়িত্ব। 5 নম্বরে আছে পরিবার, বিদ্যালয় ও কমিউনিটির সম্পর্ক। পরিবার, বিদ্যালয় ও কমিউনিটির মধ্যে পারস্পরিক সম্পর্ক ও নির্ভরশীলতা বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করে এই সম্পর্ককে উন্নত করতে শিক্ষার্থীদের যথাযথ ভূমিকা পালন করে বিদ্যালয়। এরপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো প্রথা বহির্ভূত শিক্ষা। এই শিক্ষা প্রক্রিয়া বাইরে সংঘটিত কোনো শিক্ষার প্রশিক্ষণ, যার ফলে শিক্ষার্থীদের শিক্ষণ ক্ষমতা বাড়ে এবং শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ ঘটে। আরও অন্যভাবে বলা যায়, যে শিক্ষা বিদ্যালয়ে বা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে 4 দেওয়ালের মধ্যে আবদ্ধ না হয়ে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আংশিক নিয়ন্ত্রণে থাকে তাকে বলা হয় প্রথা বহির্ভূত শিক্ষা। প্রথা বহির্ভূত শিক্ষা হলো প্রথাগত শিক্ষা প্রক্রিয়ার বাইরে সংগঠিত কোনো
শিক্ষার শিখন বা প্রশিক্ষণ, যার ফলে শিক্ষার্থীর শিখন ক্ষমতা বাড়ে, জীবনব্যাপী শিক্ষা সংগঠিত হয় এবং শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ ঘটে। এই শিক্ষার কতগুলি বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে প্রথমে রয়েছে পাঠ্যক্রম নির্বাচনের স্বাধীনতা। এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যক্রম নির্বাচনের ক্ষেত্রে পুরো স্বাধীনতা থাকে। দ্বিতীয় আসে নমনীয়তা। নিয়ন্ত্রিত বা প্রথাগত শিক্ষার কড়াকড়ি, প্রথা বহির্ভূত শিক্ষা একেবারেই নেই। এই শিক্ষা ব্যবস্থার সময় স্থান, ব্যাপী, হাজিরা, পাঠ্যসূচি প্রভৃতি ও মূল্যায়ন প্রভৃতি দিক থেকে অত্যন্ত নমনীয়। এরপর আসি ব্যবহারিকতা। প্রথা বহির্ভূত শিক্ষার তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় ক্ষেত্রে উপর পাঠদান ও কর্মসূচি গ্রহণের ব্যবস্থা থাকে। এরপরে বলা হয়েছে বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য 5 নম্বর পুনরায় শিক্ষা গ্রহণের সুযোগ এবং 6 নম্বরে আছে নির্দিষ্ট সময় সীমা। ধন্যবাদ।